প্রিয় ছাত্রছাত্রী, তোমরা জানো কোভিড-19 আক্রমণে আমরা সবাই গৃহবন্দী থাকাকালীন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা আমরা বিভিন্নভাবে অডিও ভিজুয়াল ক্লাসের মাধ্যমে তোমাদের পঠন পাঠন যতটা সম্ভব এগিয়ে রাখবার চেষ্টা করছি। তোমরা ঘরে থাকো, সুস্থ থাকো। আমরা শিক্ষক শিক্ষিকারা তোমাদের জন্য চেষ্টা করব এই কোভিড-19 পিরিয়ডের লকডাউন চলাকালীন তোমাদের অডিও ভিজুয়াল ক্লাসের মাধ্যমে সাহায্য করবার। সাধারণত বছরের এই সময় প্রত্যেকবারই ক্লাস 12-এর ক্লাস শুরু হয়। এবছর ক্লাস 12-এর ক্লাস এখনও শুরু করা সম্ভব হয়নি, কিন্তু তোমরা যাতে পিছিয়ে না থাকো সেই জন্য আমরা সবাই শিক্ষক শিক্ষিকারা চেষ্টা করছি তোমাদের যতটুকু সম্ভব সাহায্য করবার। আমার নাম সুদীপ্ত কুমার সিংহ রায়, প্রধান শিক্ষক, ইন্দ্রনারায়ণপুর কলোনি উচ্চ বিদ্যালয়। আমার বিষয় ইংরেজি। আজকে আমি তোমাদের সামনে পৃথিবী বিখ্যাত কবি উইলিয়াম শেক্সপিয়ারের সনেট 18 নম্বর সনেট শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে আলোচনা করার চেষ্টা করব। তোমরা অনেকেই হয়তো জানো উইলিয়াম শেক্সপিয়ার পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ একজন কবি তথা নাট্যকার। তার লেখনীতে অজস্র ভালো ভালো নাটক, ম্যাকবেথ, হ্যামলেট, ওথেলো এগুলো বেরিয়েছে। মোট 37খানা নাটক তিনি রচনা করেছেন জীবৎকালে, আর 154টি সনেট তিনি লিখেছেন। এছাড়াও অজস্র কবিতা, যে কবিতাগুলো গ্রেট পোয়েমস নামে পরিচিত, তিনি রচনা করেছেন। এই 154টি সনেটের মধ্যে 126টি সনেট কবি রচনা করেছেন তার এক প্রিয় বন্ধুর উদ্দেশ্যে। বন্ধু তার সমবয়সী নয়, কিন্তু বন্ধুর অতীব সৌন্দর্য কবিকে ভীষণভাবে ইমপ্রেসড করেছিল, ভীষণভাবে মুগ্ধ করেছিল। কবি এতটাই অনুপ্রাণিত, এতটাই মুগ্ধ হয়েছিলেন যে বারবার তিনি ভয় পাচ্ছিলেন যে বন্ধুর এই সৌন্দর্য একদিন না প্রকৃতির ডাকে, প্রকৃতির অন্যান্য সমগ্র বস্তুর মতোই নিঃশেষ হয়ে যায়। তাই তিনি ঠিক করেন যে তার বন্ধুর সৌন্দর্য তিনি এই কবিতার মাধ্যমে তুলে ধরবেন। এখানে উল্লেখ্য কবির বন্ধু কে? বিভিন্ন ক্রিটিকরা তাদের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই বন্ধুর নাম উল্লেখ করেছেন। কেউ বলেছেন যে কবির এই বন্ধু ছিলেন আর্ল অফ সাদাম্পটন, কেউ বা বলেছিলেন যে কবির বন্ধুর নাম ছিল আর্ল অফ পেমব্রোক। যাই হোক, নির্দিষ্ট করে কবি বলে যাননি তার বন্ধু কে ছিলেন। এখানে সেই বন্ধুর সৌন্দর্য নিয়ে এক অসাধারণ কবিতা কবি ফুটিয়ে তুলবার চেষ্টা করেছেন। প্রসঙ্গত জানিয়ে রাখি তোমাদের যে কবির 126টা সনেট ছিল এই বন্ধুকে উদ্দেশ্য করে লেখা, বাকি 28টা সনেট ছিল এক ডার্ক লেডিকে উদ্দেশ্য করে লেখা। যে ডার্ক লেডিকে কবি ভীষণ ভালোবাসতেন, কিন্তু ডার্ক লেডি তাকে বিভিন্নভাবে জীবনে বিট্রে করেছিল, বিশ্বাসঘাতকতা করেছিল। যাই হোক, আমাদের আলোচ্য সনেট কবির প্রথম পর্যায়ের 126টি সনেটের মধ্যে 18 নম্বর সনেট শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। আমি কি তোমায় গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করতে পারি? এখানে উল্লেখ করা যেতে পারে কবি তার কোনো সনেটেরই নামই ঠিক করে যাননি। তিনি সনেটের নাম সনেট 1, সনেট 2, সনেট 3 এইভাবে সনেট 154 পর্যন্ত লিখে গেছেন। কিন্তু আমাদের আলোচ্য কবিতায় কবিতাটির প্রথম লাইন, সনেটের প্রথম লাইন শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, এটাকেই টাইটেল হিসাবে বেছে নেওয়া হয়েছে। এবং গোটা কবিতাটা যখন আমরা পড়ব তখন আমরা বুঝতে পারবো যে এই টাইটেলটি অত্যন্ত উপযুক্ত, এটা সুইটেবল টাইটেল বলেই বিবেচিত। শুরু করি তোমাদের জন্য শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। কবি প্রথম লাইনেই বলছেন শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো পার্টিকুলার ওয়ার্ড দি, THEE, দি poetic use actual meaning you,
অর্থাৎ আমি কি তোমাকে গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করতে পারি? এবার প্রশ্ন হলো, কেন কবি গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করলেন? জানিয়ে রাখি, উল্লেখ তোমাদেরকে, যে আমাদের এখানে গ্রীষ্ম অতটা আরামদায়ক নয়, কিন্তু কবি যে দেশে বড় হয়েছেন, যে দেশে বাস করতেন, সেই দেশে গ্রীষ্ম হলো অত্যন্ত আরামদায়ক। সেটা শীতপ্রধান দেশ। যখন গ্রীষ্মকাল আসে প্রত্যেকটা মানুষের মনে অত্যন্ত আনন্দ সঞ্চার হয়, তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পায়, গাছে নতুন ফুল ফল চলে আসে, পাখিরা তাদের আনন্দে গান গাইতে থাকে, অর্থাৎ গোটা পরিবেশটা আনন্দ মুখরিত হয়ে ওঠে। এই জন্য কবি একটি বিশেষ ঋতু সামারকে বেছে নিয়েছেন তার বন্ধুর সৌন্দর্য তুলনা করবার জন্য। নিঃসন্দেহে সামার কবির দেশে খুবই আরামদায়ক, খুবই ভালো। কবি এখানে তাই বলেছেন, স্যার আই কম্পেয়ার দি টু আর সামার্স ডে, আমি কি তোমায় গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করতে পারি? কিন্তু উত্তর দেবার মতো কেউ নেই। কবি নিজেই পরের লাইনে উত্তর দিয়েছেন, বলছেন, দাউ আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। পার্টিকুলার ওয়ার্ড দাউ, THOU, দাউ, দাউ ইউজ করা হয়েছে। এটাও পোয়েটিক ইউজ। ইওর, ইওর শব্দটাকে বোঝাবার জন্য দাউ ইউজ করা হয়েছে। আর আর্ট, ART, পার্টিকুলার ওয়ার্ড আর্ট। আর্ট মানে আমরা সাধারণভাবে যেটা জানি, আর্ট মানে শিল্প সাহিত্য, এখানে কিন্তু এই অর্থে কবি ব্যবহার করেননি। আর্ট কথাটাকে কবি ভার্ব হিসাবে ইউজ করেছেন, ARE। আর পোয়েটিক ইউজ দাউ আর্ট, যার অর্থ হলো ইউ আর, ইউ আর মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। কবি নিজেই বলছেন যে তুমি হও আরও সুন্দর, আরও শান্ত, আরও সংযত। প্রত্যেকে তোমরা লক্ষ্য করে দেখবে এই ওয়ার্ডটা টেম্পারেট, TEMPERATE, টেম্পারেট কথাটা কবি কোয়াইট এই অর্থে ব্যবহার করার চেষ্টা করেছেন, শান্ত। আরও যদি তোমাদের আমি বলি, বাংলায় যদি এটাকে লেখার চেষ্টা করি তাহলে হবে সংযত। আরও একটা ওয়ার্ড ইউজ করতে পারি, পরিমিত। কবি এতগুলো শব্দ ব্যবহার করার জন্য এই পার্টিকুলার একটি ওয়ার্ড ইউজ করেছেন, টেম্পারেট। কবি বলছেন তুমি হও আরও টেম্পারেট, আরও কোয়াইট, আরও শান্ত, আরও সংযত। অর্থাৎ গ্রীষ্মের চেয়ে তুমি আরও সুন্দর, আরও সংযত। পরের লাইনে কবি আরও ব্যাখ্যা দিয়ে বলছেন যে গ্রীষ্মের কিছু শর্টফল রয়েছে, গ্রীষ্মের কিছু ত্রুটি রয়েছে। সেই ত্রুটিগুলো কি? রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। রাফ উইন্ডস, রুক্ষ বাতাস, মে মাসের সুন্দর ফুলের কুড়িগুলোকে নাড়িয়ে দেয়, ফুলের কুড়িগুলোকে ফেলে দেয়। ডু শেক, এই ওয়ার্ডটা দেখো তোমরা, ডু শেক, ডু শেক কথাটাকে ব্যবহার করা হয়েছে মেক ফল এই অর্থে ব্যবহার করবার জন্য। মেক ফল মানে পড়ে যাওয়া। রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, রুক্ষ বাতাস মে মাসের সুন্দর ফুলের কুড়িগুলোকে ফেলে দেয়। পার্টিকুলার ডু ওয়ার্ড, ডু ওয়ার্ডটা ইউজ করা হয়েছে কোনো ভার্বের আগে যখন ডু ইউজ করা হয় তখন সেটা প্রশ্নবোধকের জন্য নয়, সেটাকে ভার্বটাকে জোর দিয়ে বোঝাবার জন্য, ভার্বটাকে এমফাসাইজ করবার জন্য ডু ইউজ করা হয়। এখানে ডু শেক ইউজ করা হয়েছে যে হ্যাঁ অতি অবশ্যই, অতি অবশ্যই মে মাসের সুন্দর ফুলের কুড়িগুলিকে রুক্ষ বাতাস ফেলে দেয়, ঝাঁকুনি দেয়, নাড়া দেয়, নাড়িয়ে দিয়ে ফেলে দেয়। এবং সর্বোপরি অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট আ ডেট, সর্বোপরি গ্রীষ্মের স্থায়িত্ব হয় খুবই অল্পকালীন। পার্টিকুলার এই ওয়ার্ডটা লক্ষ্য করে দেখো তোমরা, লিজ, লিজ কথাটা ব্যবহার করা হয়েছে, LEASE, লিজ, লিজ কথাটা ব্যবহার করা হয়েছে ডিউরেশন বোঝানোর জন্য, DURATION, ডিউরেশন, স্থায়িত্ব, ডিউরেশন বা স্থায়িত্ব বোঝানোর জন্য এই শব্দটা ব্যবহার করা হয়েছে। অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট এ ডেট, গ্রীষ্মের স্থায়িত্ব খুবই অল্পকাল স্থায়ী হয়। প্রথম চারটে লাইনে আমরা দেখতে পেলাম কবি প্রশ্ন করছেন তার বন্ধুকে যে শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, আমি কি তোমায় কোনো গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করতে পারি? পরের লাইনে কবি নিজেই উত্তর দিচ্ছেন যে না, তুলনা করতে পারি না, কেননা গ্রীষ্মের কিছু ত্রুটি রয়েছে, সেই ত্রুটিগুলোর জন্য গ্রীষ্মের চাইতে তুমি অনেক ভালো। কিভাবে বলছেন কবি? কবি বলছেন দ্য ওয়ার্ল্ড মোর লাভলি অ্যান্ড টেম্পারেট,
তুমি হও আরও সুন্দর, আরও সংযত, আরও পরিমিত। রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। রুক্ষ বাতাস মে মাসের সুন্দর ফুলের কুড়িগুলোকে ঝাঁকুনি দিয়ে ফেলে দেয়। অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট এ ডেট। গ্রীষ্মের স্থায়িত্ব খুব স্বল্পকাল থাকে। সামটাইম টু হট দ্য আই অফ হেভেন শাইন্স। পরের লাইনে কবি বলছেন গ্রীষ্মের আরও ত্রুটি রয়েছে, সেই ত্রুটিগুলো থেকে প্রমাণ করা যায় যে তুমি গ্রীষ্মের চাইতে অনেক বেশি সুন্দর। কিভাবে বলছেন কবি? কবি বলছেন সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন শাইন্স। মাঝে মাঝে সূর্য অত্যন্ত উষ্ণতা নিয়ে কিরণ দেয়। আই অফ হেভেন, পার্টিকুলার এই ওয়ার্ডটা লক্ষ্য করো, আই অফ হেভেন। আমরা জানি হেভেন মানে স্বর্গ, কিন্তু এখানে আই অফ হেভেন ব্যবহার করা হয়েছে সূর্যকে বোঝাতে। দ্য সান এই অর্থে আই অফ হেভেন কথাটা ইউজ করা হয়েছে। সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন শাইন্স। মাঝে মাঝে সূর্য অত্যন্ত উষ্ণতা নিয়ে কিরণ দেয়, সূর্য প্রখরভাবে কিরণ দেয়। অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেক্সন ডিমড। এবং প্রায়শই দেখা যায় যে তার সোনালি চেহারা বিবর্ণ হয়ে যায়। কমপ্লেক্সন এই ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে, কমপ্লেক্সন ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে অ্যাপিয়ারেন্স বা চেহারা বোঝানোর জন্য, অ্যাপিয়ারেন্স। আর আরেকটা ওয়ার্ড ওই লাইনে তোমরা লক্ষ্য করো আছে DIMMED, ডিমড। ডিমড ব্যবহার করা হয়েছে ফেড বা বিবর্ণ শব্দকে বোঝানোর জন্য। মাঝে মাঝে পুরো লাইনটা আবার দেখো তোমরা। সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন শাইন্স। মাঝে মাঝে সূর্য প্রচণ্ড বা উত্তপ্তভাবে কিরণ দেয়। অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেক্সন ডিমড। এবং প্রায়শই তার সোনালি চেহারা বিবর্ণ হয়ে যায়। লক্ষ্য করো, গোল্ড কমপ্লেক্সন মানে সোনালি চেহারা, ডিমড কথাটা মানে হচ্ছে ফেড বা বিবর্ণ হয়ে যাওয়া। মাঝে মাঝেই তার সোনালি চেহারা বিবর্ণ হয়। কি করে হয়? এবার কোশ্চেন আসতে পারে, কি করে সূর্যের সোনালি চেহারা বিবর্ণ হয়? প্রিয় ছাত্রছাত্রী, তোমরা জানো সূর্য কিরণ দেয়, মাঝে মাঝে সূর্যের সামনে মেঘের আস্তরণ চলে আসে। যখন সূর্য মেঘে ঢেকে যায় তখন সূর্যের আলোটা বিবর্ণ হয়ে যায়। সেই জন্য কবি বলছেন সূর্য কখনো কখনো প্রচণ্ড উত্তাপ নিয়ে কিরণ দেয়, আবার কখনো কখনো সূর্যের রশ্মি মেঘে ঢেকে যায়, তখন সূর্য বিবর্ণ হয়ে যায়। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স। প্রত্যেকটা সুন্দর বস্তু কোনো না কোনো সময় নষ্ট হয়ে যায়। ডিক্লাইন্স কথাটা হয়তো তোমাদের পরিচিত, তবু বলি বিনষ্ট হয়ে যাওয়া, ডেস্ট্রয়েস বা ডিক্রিজেস এই অর্থে ব্যবহার করা হয়েছে। আর লক্ষ্য করা দেখো, দুটো ফেয়ার ইউজ করা হয়েছে, মানে এর অর্থে প্রত্যেকটা সুন্দর বস্তু থেকে সৌন্দর্য, প্রত্যেকটা সুন্দর বস্তু থেকে সৌন্দর্য কোনো কোনো সময় নষ্ট হয়ে যায়। আমরা জানি এই পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয়। আমাদের এই চেহারা, একটা মানুষকে দিয়ে তোমরা কল্পনা করো, একটা মানুষ ছোট থেকে যখন বড় হয়, শিশু থেকে কিশোর থেকে যুবক থেকে পৌঢ় থেকে বৃদ্ধ, তার চেহারার মধ্যে ক্রমাগত পরিবর্তন ঘটে যায় এবং এক সময় তার মৃত্যু ঘটে। তেমনি এই জগতের প্রত্যেকটা সুন্দর বস্তু কোনো না কোনো সময় তার সৌন্দর্য হারিয়ে ফেলে। একটা ফুল যখন প্রস্ফুটিত হয়, ফুলটা কি চিরকাল একই রকম সৌন্দর্য বিরাজ করে? না, করে না। একটা সময় আসে যখন ধীরে ধীরে ফুলের সৌন্দর্যটা বিনষ্ট হয়ে যায়। সেই জন্য কবি এই কথাটা ইউজ করেছেন, এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স। প্রত্যেকটা সুন্দর বস্তু থেকে সৌন্দর্য কোনো না কোনো সময় নষ্ট হয়ে যায়। বাই চান্স অর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড। বাই চান্স মানে হঠাৎ বা সহসা এটা ঘটে। সহসা কোনো সুন্দর বস্তু থেকে সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে, অথবা যদি প্রকৃতির পরিবর্তনশীল প্রক্রিয়া অপরিবর্তিত থাকে। নেচার্স চেঞ্জিং কোর্স, পার্টিকুলার এই ওয়ার্ডটা দেখো, চেঞ্জিং কোর্স কথাটার মানে কি অর্থে ব্যবহার করা হয়েছে? এখানে চেঞ্জিং কোর্স ইউজ করা হয়েছে, চেঞ্জিং কোর্স ইউজ করা হয়েছে সিজন সাইকেল বোঝাতে।
সিজন সাইকেল। আমরা জানি প্রকৃতি বাংলায় 6টা ঋতু, ইংরাজিতে রয়েছে 4টি ঋতু। পৃথিবী ক্রমাগত সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে, আর যার ফলে এই ঋতু পরিবর্তন প্রতিনিয়তই ঘটছে। আর এই ঋতু পরিবর্তন ঘটছে বলেই প্রকৃতির প্রত্যেকটা জিনিসের মধ্যে পরিবর্তন ধীরে 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 আমরা লক্ষ্য করি। তাই কবি বলছেন, যদি প্রকৃতির প্রত্যেকটা সুন্দর বস্তু থেকে সৌন্দর্য হারাবে সহসা হতে পারে, অথবা যদি প্রকৃতির পরিবর্তনশীল প্রক্রিয়া অপরিবর্তিত থাকে। সেকেন্ড প্যারাগ্রাফটা আরেকবার তোমাদের সুবিধার জন্য পড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। সামটাইম থ্রুআউট দ্য আই অফ হেভেন শাইন্স, মাঝে মাঝে সূর্য অত্যন্ত উষ্ণভাবে, রুক্ষভাবে, প্রচণ্ড উত্তাপ নিয়ে কিরণ দেয়। অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেকশন ডিমড, প্রায়শই তার সোনালি চেহারা বিবর্ণ হয়ে যায়। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, প্রত্যেকটা সুন্দর বস্তু থেকে সৌন্দর্য কোনো না কোনো সময় বিবর্ণ হয়ে যায়, নষ্ট হয়ে যায় বাই চান্স। সেটা সহসা করতে পারে, অর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড, যদি প্রকৃতির পরিবর্তনশীল প্রক্রিয়া অপরিবর্তিত থাকে তবেই এই ঘটনাটা ঘটতে পারে। অর্থাৎ নেচার্স সিজন সাইকেল যদি চলতে থাকে তাহলে প্রত্যেকটা সুন্দর বস্তু থেকে সৌন্দর্য কোনো না কোনো সময়ে বিবর্ণ হবেই, নষ্ট হবেই। থার্ড প্যারাগ্রাফে কবি বলছেন, বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড। দাই, এই ওয়ার্ডটাও পোয়েটিক ইউজ, THY, দাই। দাই মানে ইয়োর। বাট দাই ইটার্নাল সামার, কিন্তু তোমার চির সামার, এখানে সামার কি অর্থে ব্যবহার করা হয়েছে? আগে লক্ষ্য করা দেখো, সামার কথাটা আমরা পেয়েছি একটি পার্টিকুলার সিজন বোঝাতে। দেখো কবিতার শিরোনামেই ছিল সামার্স ডে, তার মানে একটা ঋতুর দিন, গ্রীষ্ম ঋতুর দিন। কিন্তু এখানে সামার কথাটাকে ঋতু বোঝাতে ব্যবহার করা হয়নি। তোমরা সবাই আরেকবার লাইনটা লক্ষ্য করো, বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড। এখানে সামার কথাটা ব্যবহার করা হয়েছে বিউটি বোঝাতে, সৌন্দর্য, এই কথাটাকে বোঝানোর জন্য সামার কথাটা ইউজ করা হয়েছে। বলা হয়েছে তোমার চিরন্তন সৌন্দর্য কখনো বিবর্ণ হবে না। কবি আগের লাইনেই বললেন, প্রথমে বললেন যে আমি কি তোমায় গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করতে পারি। পরবর্তী লাইনগুলোতে তিনি ব্যাখ্যা করে দিয়েছেন, না পারি না, কেননা গ্রীষ্মের অনেক ত্রুটি বা শর্টফল রয়েছে। এই ত্রুটিগুলো কি কি কবি একটার পর একটা ব্যাখ্যা করলেন। থার্ড প্যারাগ্রাফে এসে কবি বললেন যে বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড, তোমার চির সৌন্দর্য কখনো বিবর্ণ হবে না। নর লুজ পজিশন অফ দ্যাট ফেয়ার দাউ হোস্ট, অথবা তোমার মধ্যে যে সৌন্দর্য রয়েছে সেটা কখনো নষ্ট হবে না। তোমার সৌন্দর্যের অধিকার তুমি কখনোই হারাবে না। তোমার যে সৌন্দর্য তার অধিকার তুমি কখনো হারাবে না। লক্ষ্য করে দেখো, একটি অ্যাপোস্ট্রফি OW'ST দেওয়া আছে, OW'ST। এর অর্থ হচ্ছে তোমার নিজস্ব, ওন, অথবা তুমি যেটা পজেস করো, তোমার যেটা রয়েছে সেই তোমার যেটা রয়েছে সেটা কখনো বিনষ্ট হবে না। অর্থাৎ তোমার চির সৌন্দর্য চিরকাল একই রকম সুন্দর থাকবে। নর শ্যাল ডেথ ব্র্যাক দাও ওয়ান্ডারেস্ট ইন হিজ শেড। আগে ব্র্যাক কথাটা আমরা জেনে নেই। ব্র্যাক, BRAG, ব্র্যাক। ব্র্যাক কথাটা মানে হচ্ছে BRAG, ব্র্যাক মানে বি প্রাউড অফ, গর্বিত হওয়া, গর্বিত হওয়া। আর একটা ওয়ার্ড রয়েছে দেখো, ওয়ান্ডার, WANDER, তার সঙ্গে EST আছে। এই ওয়ান্ডার মানে হচ্ছে ট্র্যাভেল, TRAVEL। আর তোমরা যে ওয়ান্ডারের সঙ্গে পরিচিত, WONDER, এই ওয়ান্ডার এর মানে বিস্ময় বা সারপ্রাইজ। এখানে দ্বিতীয় ওয়ান্ডারটা ব্যবহার করা হয়নি, এখানে ব্যবহার করা হয়েছে WANDER, ওয়ান্ডার। দ্যাট মিনস ট্রাভেল করা, দ্যাট মিনস ভ্রমণ করা। পুরো লাইনটার মানে কি, নর শ্যাল ডেথ ব্র্যাক দাও ওয়ান্ডারেস্ট ইন হিজ শেড, মৃত্যু কখনো তার ছায়ায় তোমাকে নিয়ে যেতে গর্বিত হবে না। আমরা জানি
জন্মালে সবার মৃত্যু ঘটবেই। এই পৃথিবীতে অমর কেউ নয়, সবাইকে মৃত্যু ঘটবে। কিন্তু কবি বলছেন, তার বন্ধুকে বলছেন, না, তোমার মৃত্যু ঘটবে না। মৃত্যু তোমাকে তার ছায়ায় নিয়ে যেতে কখনোই গর্বিত হবে না। কেন বললেন কবি? একটু আগেই কবি বললেন যে এই জগতে প্রত্যেকটা বস্তু মরণশীল, প্রকৃতির পরিবর্তনশীল প্রক্রিয়া যদি অপরিবর্তিত থাকে তাহলে জগতের প্রত্যেকটা বস্তু মধ্যে বিনষ্ট হবেই। আবার কবি নিজেই নিজের কথা থেকে সরে এসে বলছেন যে না, তোমার কখনো মৃত্যু ঘটবে না, মৃত্যু তোমাকে তার ছায়ায় নিয়ে যেতে কখনোই গর্বিত হবে না। কেন বললেন কবি? তার ব্যাখ্যা তিনি নিজেই দিয়েছেন। কি বলছেন? কবি বলছেন, when in eternal lines of time thou growest, গ্রো মানে বেড়ে ওঠা, যখন সময়ের চিরন্তন সারিতে তুমি ক্রমাগত বেড়ে উঠবে, অর্থাৎ সময় চলার সঙ্গে সঙ্গে তোমার সৌন্দর্যেরও বিকাশ ঘটবে, তোমার কখনো মৃত্যু ঘটবে না। কি করে সম্ভব সেটা? লাস্ট টু লাইন্স, যেটা শেক্সপিয়ারিয়ান সনেটসের অত্যন্ত বৈশিষ্ট্য, যে তিনি ইউজ করবেন 4-4-4-2। সনেটকে এইভাবে তিনি ভাগ করেন, 4 লাইন 4 লাইন 4 লাইন এবং লাস্টে 2 লাইন। এই 2 লাইন বা এই কাপলেটে তিনি উপসংহার টেনে দেন যে কি করে এই ঘটনাটা তিনি এত জোর দিয়ে বলছেন যে তার বন্ধুর মৃত্যু কখনো ঘটবে না। তিনি বলছেন লাস্ট 2 লাইনসে, so long as men can breathe or eyes can see, so long lives this and this gives lives to thee। যতদিন এই পৃথিবীতে মানুষ শ্বাস নেবে অথবা তাদের চোখ দেখতে পাবে, ততদিন পর্যন্ত আমার এই কবিতাটা বেঁচে থাকবে এবং আমার কবিতাই তোমায় জীবন দান করবে। কি অসাধারণ বর্ণনা কবি উইলিয়াম শেক্সপিয়ারের! কবি বিশ্বাস করতেন যে তার কবিতা, তার এই সনেট কালজয়ী হবে, তিনি থাকবেন না, কিন্তু তারপর বহু বছর পর্যন্ত মানুষ তার কবিতা পড়বে। আর যতদিন মানুষ তার কবিতা পড়বে ততদিন মানুষ অত্যন্ত বিস্মিত হয়ে ভাববে যে কবির বন্ধুর সৌন্দর্য কি অপরূপ সৌন্দর্য ছিল, যে সৌন্দর্যের দ্বারা কবি এতটাই ইমপ্রেসড হয়েছিলেন। কবি নিজে গর্ব করে বলছিলেন যে তার কবিতা কালজয়ী হবে। কবির গর্ব যে মিথ্যা প্রমাণিত হয়নি। আজকে তোমাদের সঙ্গে আমরা যে আলোচনা করছি, এই আলোচনাতে এটাই প্রমাণ করে যে কবির গর্ব মিথ্যা নয়। কবির কবিতা সত্যি অমর কবিতা ছিল এবং তার অমর কবিতার মধ্যে তার বন্ধুর সৌন্দর্যকে তিনি অমর করে রাখতে সমর্থ হয়েছেন। লাস্ট 2 লাইন্সে তিনি বলছেন, so long as men can breathe or eyes can see, যতদিন পর্যন্ত এই পৃথিবীতে মানুষ শ্বাস নেবে অথবা তাদের চোখ দেখতে পাবে, so long lives this, ততদিন পর্যন্ত আমার এই কবিতাটি বেঁচে থাকবে, and this gives lives to thee, এটা তোমায় জীবন দান করবে। উইলিয়াম শেক্সপিয়ার সত্যি একজন অসাধারণ কবি ছিলেন, যিনি তার সনেটের মধ্যে he always wants to express his grief and joy in this particular sonnet, sonnet 18. Here the man, his friend, is referred to Earl of Southampton or Pembroke as per critics. কবি সবসময় চেয়েছেন যে তার বন্ধুর the beauty of his friends will not be spoiled by the ravages of time, as he will immortalize the beauty of his friend in his sonnet. কাজেই তোমরা এতক্ষণ ধরে বুঝতে পারলে যে কবিতার শিরোনামের কথা প্রথমে যেটা বলেছিলাম যে shall I compare thee to a summer's day, আমি কি তোমায় গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করতে পারি? কবি নিজে কোনো নাম দেননি, কিন্তু এখানে নাম হিসাবে আমরা এটাই পেয়েছি, এটা যে একটা উপযুক্ত নাম এ বিষয়ে আমাদের কারো কোনো সন্দেহের অবকাশ থাকে না। একটা উপযুক্ত নামের অতি সুন্দর সনেট আজকে আমরা তোমাদের সঙ্গে পড়বার সৌভাগ্য অধিকার করলাম, এটাই সবথেকে আনন্দের। আমি চাইবো ডিয়ার স্টুডেন্টস, তোমরা এই কবিতাটা বাড়িতে বারবার করে পড়বে। যদি তোমাদের এরপরেও কোনো অসুবিধা বোধ হয় তাহলে দেখবে স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, আমার ইউটিউব চ্যানেলে আমার স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে। সেই ফোন নাম্বারে যে কোনো সময় তোমরা ফোন করে আমাকে প্রশ্ন করতে পারো, আমি সব সময় চেষ্টা করব উত্তর দেবার। সবাই ভালো থেকো, ঘরে থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।